আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আমি এই চ্যানেলে এখন বুদ্ধির তত্ত্বগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি, অর্থাৎ থিওরি অফ ইন্টেলিজেন্স নিয়ে। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিও আমি আপলোড করতে থাকবো। আর যারা সাইকোলজির বিভিন্ন নোটস পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আমি সেখানে সমস্ত নোটস এবং আপডেট শেয়ার করে থাকি। আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে জয়েন হতে পারবে। আজকে আমরা যে থিওরিটার ব্যাপারে পড়বো সেটা হলো থার্স্টনের মৌলিক মানসিক ক্ষমতার তত্ত্ব, অর্থাৎ থার্স্টনস প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি। মনোবিজ্ঞানী থার্স্টন স্পিয়ারম্যানের জি ফ্যাক্টর যে থিওরিগুলো ছিল সেখান থেকে তিনি বলেন যে আমরা এরকম জি ফ্যাক্টর বা এস ফ্যাক্টর এইভাবে বুদ্ধিকে বুঝবো না। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো স্পিয়ারম্যানের তত্ত্ব, তাহলে নিচে আমি লিংক দিয়ে দেব, স্পিয়ারম্যানের থিওরিটা দেখে নিও, তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে আরো সুবিধা হবে। তো এখানে থার্স্টন আমাদের 7 রকমের মৌলিক ক্ষমতা বা মৌলিক বুদ্ধির কথা বলেন, যেখানে আমরা দেখব যে তিনি কোন কোন প্রাইমারি মেন্টাল এবিলিটির কথা বলেছেন, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে এই 7টা মেন্টাল এবিলিটি। আর এই 7টা মেন্টাল এবিলিটি কারোর কোনো এবিলিটি কম বা কোনো এবিলিটি বেশি থাকতে পারে। তো সেই 7টা এবিলিটি কি কি? প্রথম হচ্ছে বাক্যের অর্থ উপলব্ধি করার মানসিক ক্ষমতা, অর্থাৎ ভার্বাল কম্প্রিহেনশন, যেটাকে তিনি বলেন ভি। এই কোডগুলোকে মনে রাখবে। তো ভার্বাল কম্প্রিহেনশন বা বাক্যের অর্থ উপলব্ধি করার মানসিক ক্ষমতা, এটা আবারও বলছি আমাদের প্রত্যেকের মধ্যেই এই 7টা মেন্টাল এবিলিটি থাকে। কারোর মধ্যে কোনো এবিলিটি কম থাকে, কারোর মধ্যে কোনো এবিলিটি বেশি থাকে। এই এবিলিটিটা আমাদের মেনলি হেল্প করে কোনো শব্দ বা কোনো বাক্যের যখন আমরা মানেটা বুঝতে পারছি, আমরা কোনো প্যারাগ্রাফ পড়ে তার মিনিংটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারছি বা বুঝতে পারছি। তো এখানে বাক্যের অর্থ উপলব্ধি করার মানসিক ক্ষমতা, যেটা আবারও প্রত্যেকের মধ্যে থাকে, যাদের মধ্যে বেশি থাকে তারা যে কোনো প্যাসেজ পড়ে বা যে কোনো লাইন পড়ে সেই শব্দের অর্থটাকে ভীষণ ভালো করে বুঝতে পারে। এরপরে দ্বিতীয় উপাদান হচ্ছে দ্রুত শব্দ ব্যবহার করার ক্ষমতা বা ওয়ার্ড ফ্লুয়েন্সি। এই ক্ষমতাটা কি? এই ক্ষমতাটা আমাদের যাদের মধ্যে বেশি থাকে তারা ওয়ার্ডের সাথে ভীষণ কমফোর্টেবল হয়, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি ওয়ার্ড, যে কোনো শব্দ চিন্তা করতে পারে এবং সেই শব্দগুলোকে প্রডিউস করতে পারে, ব্যবহার করতে পারে। যেমন ধরো আমি যদি দুজন ব্যক্তিকে বলি, একজনকে বলি যে পি দিয়ে তোমরা যতগুলো ওয়ার্ড পারবে বলো 1 মিনিটের মধ্যে, তো সেখানে প্রথম ব্যক্তিটা ধরো পি দিয়ে 5টা ওয়ার্ড বলতে পারলো 1 মিনিটে, পাশের জন ধরো পি দিয়ে 10টা ওয়ার্ড বলতে পারলো 1 মিনিটে। তাহলে এখানে কার এই এবিলিটিটা বেশি হবে? যে 10টা বলতে পারছে 1 মিনিটে, তাই তো? তাহলে সে খুব তাড়াতাড়ি ওয়ার্ডকে চিন্তা করতে পারছে এবং সেই ওয়ার্ডগুলোকে বলতে পারছে। এটা হলো আমাদের দ্রুত শব্দ ব্যবহার করার ক্ষমতা বা ওয়ার্ড ফ্লুয়েন্সি। এই ওয়ার্ড ফ্লুয়েন্সি বা দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা কাদের মধ্যে বেশি থাকতে পারে? ধরো যারা রাইটার হয়, যারা বিভিন্ন লেখালেখি করেন এবং যারা পোয়েম লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন, তাদের মধ্যে এই ক্ষমতাটা বেশি থাকা প্রয়োজন, কারণ তাদের বেশি ওয়ার্ড চিন্তা করে প্রডিউস করতে হয়। এছাড়া টিচারদেরও এই এবিলিটিটা থাকা বেশি ভাবে প্রয়োজন, তার কারণ টিচারদেরও কথা বলার সময় অনেক ইজি ভাবে কনসেপ্টগুলোকে বা থিওরিগুলোকে বোঝানোর জন্য বিভিন্ন ইজি ওয়ার্ড ইউজ করতে হয় দ্রুত। আচ্ছা, এছাড়া 3 নম্বর এবিলিটি বা ক্ষমতাটা হলো সংখ্যা ব্যবহার করার ক্ষমতা, অর্থাৎ নিউমেরিক্যাল এবিলিটি। এটা কাদের মধ্যে বেশি থাকার দরকার? যারা অ্যাকাউন্টেন্ট হয়, অর্থাৎ যারা ধরো ভীষণ বড় বড় অঙ্ক সলভ করে ফেলছে, অ্যাকাউন্টেন্টরা তাই করে। তো এই ক্ষমতাটা যাদের বেশি থাকে তারা নাম্বারের সাথে ভীষণ কমফোর্টেবল হয়, তারা বড় বড় ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি এবং অ্যাকিউরেটলি করে ফেলতে পারে। তাহলে এটা সংখ্যা ব্যবহার করার ক্ষমতা বা নিউমেরিক্যাল এবিলিটি। এটাও আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, কারোর মধ্যে কম থাকে, কারোর মধ্যে বেশি থাকে। নেক্সট, নাম্বার 4, স্মৃতি বা বিষয়বস্তু মনে সংরক্ষণের ক্ষমতা বা মেমোরি, অ্যাসোসিয়েটিভ মেমোরি। এটাও একটা এবিলিটি যেটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা প্রয়োজন। আমরা যখন কোনো জিনিসকে পড়ছি
এবং সেটাকে মনে রাখতে পারছি, আর যখন সেটার প্রয়োজন আমরা সেটাকে মনে আনতে পারছি, রিকল করতে পারছি। এটাও একটা ক্ষমতা যেটা আমাদের থাকা প্রয়োজন প্রত্যেকের। ধরো এক্সামের জন্য তুমি প্রিপেয়ার করছো, এই যে প্রিপারেশন নিচ্ছ, এটা তুমি পড়ছো অনেক কিছু, কিন্তু এক্সামের সময় তোমার মনে পড়ছে সেই আনসার গুলো। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি। এটা কিন্তু যাদের অ্যাভারেজ আইকিউ থাকে বা ইন্টেলিজেন্স থাকে তাদের এই অ্যাসোসিয়েটিভ মেমোরিটা থাকা ভীষণ প্রয়োজন। অর্থাৎ তারা যা কিছু মেমোরাইজ করছে সেটাকে সময় অনুযায়ী রিকলও করতে পারছে, এই ক্ষমতাটা থাকা প্রয়োজন। এছাড়া 5 নম্বর এবিলিটিটা দ্রুত প্রত্যক্ষ করার শক্তি, অর্থাৎ পারসেপচুয়াল স্পিড বা এবিলিটি। এইটা বেসিক্যালি পি দিয়ে ডিনোট করা হয়। তো পারসেপচুয়াল এবিলিটি বা স্পিডটা কি, এখানে আমরা যখন কোনো স্টিমিউলাসকে বা কোনো উদ্দীপককে দ্রুত সেটাকে দেখতে পাচ্ছি এবং সেটাকে প্রসেস করতে পারছি, প্রত্যক্ষণ করতে পারছি। প্রত্যক্ষণ কি, যখন আমরা সংবেদনকেই মানে অ্যাড করছি, মিনিং দিচ্ছি, সেটাই প্রত্যক্ষণ। যেমন ধরো তুমি দূর থেকে একটা বন্ধুকে দেখলে, তুমি যতক্ষণ না শিওর হবে যে এটা তোমার বন্ধু, তোমার ততক্ষণ সংবেদন হয়েছে। তুমি বন্ধুটাকে শুধু দেখলে, সংবেদন হয়েছে, তুমি শিওর নও এটা তোমার বন্ধু কিনা। যখন তুমি শিওর হলে যে হ্যাঁ ওটাই তোমার বন্ধু যার নাম এই, যে তোমার সাথে ক্লাসে পড়তো, তখন তোমার প্রত্যক্ষণ হলো বা তুমি পারসিভ করলে বন্ধুটাকে। তো এখানে এই ক্ষমতাটা বেশি থাকতে পারে কারোর, যেটা কি তারা খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসকে দেখে বলে দিতে পারে যে এটার মধ্যে কোনো চেঞ্জেস এসছে কিনা। যেমন দেখবে বিভিন্ন ম্যাগাজিনে এরকম দুটো ছবি দেওয়া থাকে আর লেখা থাকে স্পট দ্য ডিফারেন্সেস। তো এই যে দুটো ছবি যে খুব তাড়াতাড়ি ডিফারেন্স গুলোকে খুঁজে পাচ্ছে, তার এই এবিলিটিটা বেশি হয়। নাম্বার 6, স্থানগত সম্বন্ধ নিরূপণ ক্ষমতা, অর্থাৎ স্পেশিয়াল এবিলিটি। এটা কি জিনিস, ধরো আমরা কত ভালোভাবে কোনো একটা স্পেসের মধ্যে মানে জায়গার মধ্যে কোনো জিনিস ফিট হবে কিনা সেটা বুঝতে পারছি। যেমন দেখবে ধরো তুমি দোকানে একটা ফার্নিচার দেখে এসছো, তুমি বাড়িতে এসে পার্টিকুলার একটা জায়গায় ওই ফার্নিচারটা ফিট হবে কিনা সেটা তুমি মেন্টালি রিপ্রেজেন্ট করেই বলে দিতে পারি আমরা, আইডিয়া করে যে হ্যাঁ এখানে ফিট হয়ে যাবে ফার্নিচারটা। তার জন্য আমাদের দোকান থেকে ফার্নিচারটাকে তুলে এনে বাড়িতে সেট করে দেখতে লাগে না। তো এই যে ক্ষমতাটা আমাদের মধ্যে আছে এটাকে স্পেশিয়াল এবিলিটি বলে, বা স্থানগত সম্বন্ধ নিরূপণ করার ক্ষমতা। বা ধরো তুমি একটা ছবি আঁকছো, সেই ছবির মধ্যে তুমি কোন ফিগারটাকে কতটা বড় করবে, গাছটা যাতে মানুষের থেকে ছোট না হয়ে যায়, এই যে জিনিসগুলো আমরা বুঝতে পারছি, আগে থেকে মেন্টালি রিপ্রেজেন্ট করতে পারছি, ভিজুয়ালাইজ করতে পারছি, এইটা হলো আমাদের স্পেশাল এবিলিটি। এটা কাদের বেশি হওয়া দরকার স্পেশাল এবিলিটি? যারা আর্কিটেক্ট হয়, অর্থাৎ যারা বাড়ি বানায়, যারা ইঞ্জিনিয়ার হয়, তাদের এটা বেশি থাকা প্রয়োজন। 7 নম্বর এবিলিটি এবং যেটা সর্বশেষ এবিলিটি সেটা হলো যুক্তি তর্ক করার ক্ষমতা, অর্থাৎ রিজনিং। রিজনিং কি, যখন আমরা কোনো ঘটনাকে দেখছি এবং সেটাকে যুক্তির মাধ্যমে বিচার করতে পারছি, এটা হচ্ছে যুক্তি তর্ক করার ক্ষমতা। তো রিজনিং দুটো ভাবে হতে পারে, একটা হলো ইন্ডাকটিভ রিজনিং আর একটা হলো ডিডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিংটা কি, যখন আমরা স্পেসিফিক কোনো ঘটনা দেখছি আর সেটাকে জেনারেলাইজড করে দিচ্ছি, এটা ইন্ডাকটিভ রিজনিং। ডিডাকটিভ রিজনিং কি, এর উল্টোটা, যখন আমরা কোনো জেনারেল ঘটনাকে স্পেসিফাই করছি, অর্থাৎ সবার হয় যখন আমারও হবে। তো এখানে 2 রকমের রিজনিং এর কথা বলেছেন। রিজনিং মানে যুক্তি তর্ক করার ক্ষমতা, এটা কাদের বেশি হবে? এটা ফিলোসফারদের বেশি হতে পারে। থার্স্টন বলেছেন এই প্রত্যেকটা এবিলিটি বা প্রত্যেকটা ক্ষমতা, মানসিক ক্ষমতা আমাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভাবে থাকে, অর্থাৎ কেউ কারোর উপর ডিপেন্ড করে থাকে না। এইটা নিয়ে অনেকে ক্রিটিসাইজও করেছেন থার্স্টনকে, কারণ থার্স্টন এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা ফ্যাক্টর একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ড করে থাকে না। কিন্তু আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে কারোর যদি ওয়ার্ডের মানে বোঝার ক্ষমতাটা থাকে তাহলেই একমাত্র সে কিন্তু ওয়ার্ডকে বিভিন্ন জায়গায়
ইউজ করতে পারবে, অর্থাৎ তার ওয়ার্ড ফ্লুয়েন্সিটাও আসবে। তাহলে এই দুটো তো ডিপেন্ডেন্ট একটা আরেকটার প্রতি, একটা মেন্টাল এবিলিটি আর একটা মেন্টাল এবিলিটির প্রতি। তাহলে এই যে যুক্তিটা উনি দিয়েছেন এটা কতটা সত্যি এটা আমাদের একটু চিন্তা করে দেখতে হবে। কিন্তু উনি বলেছেন ওনার থিওরিতে এই প্রত্যেকটা এবিলিটি আমাদের যেটা থাকে মানসিক এবিলিটি, এটা একটা অপরটার থেকে ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ড করে থাকে না এই 7টা এবিলিটি, বা স্বাধীন। এই থিওরিটা আমরা এইটুকুই পড়বো, এখানে এইটুকুই জানতে হয়। এখান থেকে এমসিকিউ কিছু আসবে, আমরা সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। এরকমই কিছু এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করব। এমসিকিউ নাম্বার 1-এ বলা হয়েছে মৌলিক মানসিক ক্ষমতার তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন, অর্থাৎ হু প্রপোজড দ্য থিওরি অফ প্রাইমারি মেন্টাল এবিলিটি। এটা প্রত্যেকের পারার কথা। এটার আনসার হবে অপশন বি, লুইস থার্স্টন। আর এখানে বাকি যে সাইকোলজিস্টরা আছেন তাদের থিওরিগুলো আমরা একবার দেখে নেব। চার্লস পিয়ারম্যানের থিওরির নাম কি? দ্বিতত্ত্ব উপাদান, অর্থাৎ 2 ফ্যাক্টর থিওরি। হাওয়ার্ড গার্ডনারের মাল্টি ফ্যাক্টর থিওরি, এটা আমরা পরের ক্লাসে কভার করব। স্টার্নবার্গের ট্রাইরার্কিক থিওরি, এই প্রত্যেকটা জিনিস আমরা পরের ক্লাসে কভার করব। এমসিকিউ নাম্বার 2, থার্স্টন প্রাথমিকভাবে কতগুলি মৌলিক মানসিক ক্ষমতার প্রস্তাব দিয়েছিলেন? এটা কি হবে অপশন? কোন আনসারটা হবে? হাউ মেনি প্রাইমারি মেন্টাল এবিলিটিজ ডিড থার্স্টন ইনিশিয়ালি প্রপোজড? কি হবে এটা আনসার? অপশন সি, 7টা প্রাইমারি মেন্টাল এবিলিটির কথা উনি বলেছেন। এমসিকিউ নাম্বার 3, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতাগুলির মধ্যে একটি নয়? কোন অপশনটা এখানে থার্স্টন তার মানসিক যে ক্ষমতাগুলো বলেছে, আমাদের মৌলিক মানসিক ক্ষমতা, কোন অপশনটা এখানে তার মধ্যে ভুল দেওয়া আছে সেটা বলতে হবে। বাক্যের অর্থ উপলব্ধির ক্ষমতা এটা বলেছিল, অবশ্যই এটা আছে। ভার্বাল কম্প্রিহেনশন, স্থানগত সম্বন্ধ নিরূপণ ক্ষমতা বা শক্তি, এটাও বলেছে। স্পেশিয়াল ভিজুয়ালাইজেশন বা স্পেশিয়াল এবিলিটি। সঙ্গীত বোধের বুদ্ধিমত্তা, এটার বিষয়ে কি উনি কোনো কথা বলেছেন? মিউজিক্যাল এবিলিটি বা মিউজিক্যাল ইন্টেলিজেন্স নিয়ে কোনো কথা বলেছেন? বলেননি। তাহলে থার্স্টন মিউজিক্যাল এবিলিটি বা সঙ্গীত বোধের বুদ্ধিমত্তা বা ক্ষমতা নিয়ে কোনো কথা বলেননি। তো এটার আনসার হবে অপশন সি, মিউজিক্যাল ইন্টেলিজেন্স। বাকি সংখ্যা ব্যবহারের ক্ষমতা বা নিউমেরিক্যাল এবিলিটি নিয়েও উনি কথা বলেছেন। নেক্সট এমসিকিউ, দৃষ্টিগোচর বিশদ তথ্য দ্রুত শনাক্ত করার ক্ষমতাকে কি বলে? দ্য এবিলিটি টু ডিটেক্ট ভিজুয়াল ডিটেলস কুইকলি ইজ নোন অ্যাজ। এটা কি হবে এটার আনসার? একটু আগেই আমি ডিসকাস করেছি, এটার আনসার হবে পারসেপচুয়াল স্পিড বা দ্রুত প্রত্যক্ষ করার ক্ষমতা। যে এই ক্ষমতাটা কোনো ব্যক্তির মধ্যে বেশি থাকা মানে সে খুব তাড়াতাড়ি কোনো ছবির মধ্যে বা যে কোনো জিনিসে, যে কোনো উদ্দীপককে খুব ভালোভাবে ডিটেলস গুলোকে অ্যাকিউরেটলি বুঝতে পারে, ডিটেক্ট করতে পারে দেখে। যেমন আমি বললাম যে এই রকম কিছু ছবি ম্যাগাজিনে থাকে যেখানে আমাদের ডিফারেন্স খুঁজতে হয় দুটো জিনিসের মধ্যে। তো যে সমস্ত ব্যক্তিদের এই এবিলিটিটা বেশি থাকে তারা ভীষণ তাড়াতাড়ি ডিফারেন্সেস খুঁজে পেয়ে যায়, অর্থাৎ তারা খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে, খুব ডিটেলে কোনো ছবিকে দেখে বুঝতে পারে। এমসিকিউ নাম্বার 5, গাণিতিক সমস্যা দ্রুত ও সঠিকভাবে সমাধান করার ক্ষমতাকে কি বলা হয়? এটা প্রত্যেকের পারার কথা। আমরা যদি অ্যারিথমেটিক প্রবলেম বা যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ করে ফেলছি, কোন এবিলিটি থাকলে এটা হবে? নিউমেরিক্যাল এবিলিটি বা সংখ্যা ব্যবহার করার ক্ষমতা। এই কটা এমসিকিউ আমরা কভার করলাম থার্স্টনের থিওরি থেকে। নেক্সট দিন আমরা খুব তাড়াতাড়ি অন্য আরেকটা বুদ্ধির তত্ত্ব বা ইন্টেলিজেন্সের থিওরি নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা থেকে তোমরা যদি অনেক ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাইকোলজির ব্যাপারে নোটস, আপডেটস প্রত্যেকটা জিনিস পেতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, যেটার লিংক আমি নিচে প্রোভাইড করে দেবো। তোমার যদি মনে হয় এই ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার আছে, অবশ্যই করো।
আর এরকমই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।